হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিহাবুল মুবিন, পড়াশোনা করছি কুয়েতে। তো আজকে যে অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিব সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর আজকে মূলত শুধুমাত্র আমরা রৈখিক অংশটুকু কভার করব। কৌণিক অংশ আর কি আমরা নেক্সট ক্লাসে পড়াবো। আর অবশ্যই তোমাদের আগে একবার পড়া থাকতে হবে, কিছুটা হলেও আইডিয়া থাকতে হবে এই অধ্যায়ের উপর। এই অধ্যায়ে আমি কিন্তু ম্যাথ প্র্যাকটিস করাবো না। যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো পড়াবো, আর অনলি সূত্রগুলো দেখাই দেবো আর কি, যেগুলো ইম্পর্টেন্ট। তো এই ক্লাসে যেই টপিকগুলো আর কি আমি পড়াবো সেগুলো আমি সামারাইজ করে এখানে দিছি, দেখো। নিউটনের সূত্র দেখাই দিব, দেন ঘর্ষণ বল, আনত তল রিলেটেড দুইটা টাইপ দেখাই দিব। তো দুইটা টাইপ পড়লেই আশা করি বাকিগুলো তুমি পারবা। দেন সংঘর্ষ রিলেটেড যে অঙ্কগুলো হয়, হ্যাঁ, স্থিতিস্থাপক হলে কি করবা, অস্থিতিস্থাপক হলে কি করবা। অনেক সময় প্রশ্নে বলে দেয় যে স্থিতিস্থাপক, এবং তখন আবার দেওয়া থাকে না বিভিন্ন টার্ম। তো ক্লাসে আমি বলে দেবো আসলে কি করতে হবে। দেন যে সাব টপিক গুলো আছে, লিফট, পুলি রিলেটেড, দেন ব্লক টানা, পরে বন্দুকের যে অঙ্কগুলো আছে, আমি তো এগুলো অঙ্ক দেখাইনি আসলে। অঙ্ক কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, অর্থাৎ কনসেপ্ট, আর হচ্ছে কিভাবে যে চিত্র আছে, চিত্র কিভাবে ব্রেক করতে হবে সেটা তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে? তো আশা করি যে এটা পড়লে তোমার মোটামুটি একটা ছোট রিভিশন হয়ে যাবে। এমনকি তোমরা এই ক্লাসটা করেই ডাইরেক্ট তোমরা এক্সামের আগে ম্যাথ প্র্যাকটিস করতে পারবা আর কি। এই ক্লাসটা করেই ম্যাথ প্র্যাকটিস চলে যেতে পারবা, ডাইরেক্ট ম্যাথ প্র্যাকটিস করতে পারবা। চলো শুরু করি আর কি। আমাদের অধ্যায় নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স। প্রথমে আমরা নিউটনের যে সূত্রসমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো নিউটনের তিনটা সূত্র আছে: জড়তা রিলেটেড, ভরবেগের পরিবর্তন রিলেটেড, আর হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া রিলেটেড। জড়তা রিলেটেড যে সূত্রটা, সেখানে বলা হয়েছে যে কোনো স্থির বস্তুর উপর যদি কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে সেটা চিরকাল স্থির থাকবে। ঠিক আছে? আর দ্বিতীয় সূত্রটা বলছে ভরবেগের পরিবর্তন শুধু একটা সূত্র, যেটাতে বলা হয়েছে যে বস্তু যখন ভরবেগের পরিবর্তন হয়, ঠিক আছে, সে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার যত বেশি হবে, বলও তত বেশি হবে। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে এফ যেটা বল, সেটা হবে পি, তো হচ্ছে ভরবেগ, ঠিক আছে, পিটা হচ্ছে ভরবেগ, টিপি বাই টিপি, অর্থাৎ টাইমের সাপেক্ষে পি, টাইমের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে তত বেশি হবে এফ তত বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তৃতীয় সূত্র হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই কি আছে? বিপরীত প্রতিক্রিয়া আছে। চলো আমরা এই সূত্রটা একটু আলোচনা করি। ঠিক আছে? দেখ, ভরবেগের পরিবর্তনের হার কেন বলা হয়েছে? আমরা কি বলছি? ভরবেগের পরিবর্তনের হার কারণ কি? শুধু ভরবেগের পরিবর্তন বললে আসলে বল ডিফাইন হয় না। কারণ কোনো একটা বস্তু, মনে করো 5 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন যতটুকু হয়েছে, আরেকটা বস্তুর 10 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন ততটুকু হয়েছে। তাহলে 5 সেকেন্ডে যা হয়েছে, সেক্ষেত্রে কি হয়েছে? বল প্রয়োগ বেশি হয়েছে, কারণ সে কম সময়ে ভরবেগের পরিবর্তন সেমই ছিল। আর সেখানে 10 সেকেন্ডে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়েছে, সেখানে বল প্রয়োগ কম হয়েছে, কারণ কম হয়েছে। ঠিক আছে? তো এই জন্য আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ টি এর সাপেক্ষে ভরবেগের পরিবর্তন হিসাব করি। তো যখন আমরা এটাকে ভাঙবো, এম, ঠিক আছে, আমরা জানি ভরবেগ হচ্ছে, এটা তো জানি, পি ইজ ইকুয়াল টু এম। এখন এখানে দেখো ইউভির সূত্র আসে। ডিফারেন্সিয়েশন যারা পড়ছো তারা জানো এখানে ইউভির সূত্র আছে, এটা তোমরা দেখে নিতে পারো যে আলাদা হবে, লিখলেই হবে যে ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র। ঠিক আছে? তো আসলে ইউভি সূত্র বসে এম, এমটা বসবে, তারপরে ডি দিয়ে ডিফারেন্সিয়েশন, থ্রি কে ডিফারেন্সিয়েশন প্লাস বি বসবে, এম কে ডিফারেন্সিয়েশন। এখন দেখো, আমরা যে চির চেনা চির চেনা যে সূত্রটা এম এ, এখান থেকে কিন্তু আসে, দেখো এটা কিন্তু মেইন সূত্র। ঠিক আছে? এটা হচ্ছে মেইন সূত্র। এখন আমরা জানি ভর তো কনস্ট্যান্ট থাকে বেশিরভাগ সময়, অনেক বেশিরভাগ সময় ভর কনস্ট্যান্ট থাকে, মানে সবসময় তাই। তো সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে, জানি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায়। তো এখানে এম
ডিভি বাই ডিটি। আর ভি এর সাথে জিরো গুণ করলে জিরো, তো তোমার বলা লাগবে না। তো আমরা জানি কি ডিভি বাই ডিটি কি? ত্বরণ, কারণ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটা কি ত্বরণ? তাহলে এম এ। বুঝতে পারছো? এখন এটা কখন এক্স করবো? যখন বলবে যে ভরটাও কনস্ট্যান্ট না। তখন মনে করো বালুটা যাচ্ছে, পিছন দিয়ে বালু পড়ে যাচ্ছে, ঠিক আছে? তখন দেখবা বেগও বাড়তেছে, বেগও পরিবর্তন হচ্ছে, ভরও পরিবর্তন হচ্ছে। তখন তোমরা এই সূত্রটা ইউজ করবে। আবার এরকম হতে পারে যে বালু ট্রাক কনস্ট্যান্ট বেগে চলতেছে, কিন্তু বালু ট্রাকের যে ভর সেটা চেঞ্জ হচ্ছে, কারণ বালু পড়ে যাচ্ছে। তখন তোমরা আবার এটা জিরো হয়ে যাবে, তখন এটা আবার জিরো হয়ে যাবে, তখন আবার তোমরা এইটা ইউজ করবে, ঠিক আছে? তখন আবার এইটা শুধু আসবে নিচে, অর্থাৎ ভি ডিএম বাই ডিটি। ওকে, চলো আমরা নেক্সট টপিকে যাই। এই টপিকে এটুকু জানলে যথেষ্ট। চলো, দ্বিতীয় টপিক হচ্ছে ঘর্ষণ। আহ ঘর্ষণ সম্পর্কে তোমরা সবাই জানো যে ঘর্ষণ বল বস্তু যেদিকে চলে, অর্থাৎ বল প্রয়োগ যেদিকে করা হয় বস্তুর উপর, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তো আমরা এখানে একটি টার্মের সাথে পরিচিত হই, সেটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি। তো ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি? দেখো, ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হবে, বুঝতে হবে যে আমরা যদি তল যদি আঁকি, তলের আঁকা বাঁকা থাকে না, ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি, ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি, তলটা ততই অমসৃণ। অর্থাৎ মিউ বেশি হলে অমসৃণ। ওকে, আর যদি কম হয় তাহলে কি? তলটা অধিকতর মসৃণ, তুলনামূলক মসৃণ। আচ্ছা, তো আমরা তো বললাম, যখন একটা তলের উপর একটা বস্তু থাকবে এবং আমরা যদি বল এদিকে দিই, এফ এদিকে দিই, তাহলে এদিকে কি করবে? যে ঘর্ষণ বলটা কাজ করবে। তো ঘর্ষণ বল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা গতীয় ঘর্ষণ। তোমরা সবাই জানো এটা। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণকে আমরা এফএস দিই, এটা হচ্ছে স্থিতি, আর এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ। ওকে, আচ্ছা, এটা গেল। এখন ঘর্ষণটা আসলে আমরা কিভাবে বের করি, আসলে কতটুকু ঘর্ষণ হচ্ছে? এই যে এই আমরা তো যে তৃতীয় সূত্র পড়ছি যে প্রত্যেকটা বলেরই একটা তড়িৎ প্রতিক্রিয়া আছে। তো এই বস্তুটা যে নিচে একটা ভার বা ওজন দিচ্ছে, এই জন্য এর প্রতিক্রিয়াটা বল আছে উপরের দিকে, ঠিক না? আচ্ছা, লাইনগুলো সুন্দর হচ্ছে না। উপরের দিকে একটা তো প্রতিক্রিয়া বল আছে, এটাকে আমরা ধরলাম আর। হ্যাঁ, আর ধরলাম। তো এই আরটা কত কার সমান হবে? নিচের প্রতিক্রিয়া বলের সমান হবে, অর্থাৎ এটা কি এম জি সমান। তো আমরা এইটা বের করবো কেন কতটুকু ঘর্ষণ হচ্ছে। আসলে এই তলের যে মিউ অর্থাৎ তলের যে ঘর্ষণ গুণাঙ্ক, সেটা যদি আমরা প্রতিক্রিয়া বলের সাথে গুণ করি, তাহলে আমরা ঘর্ষণ বল পেয়ে যাই আর কি। অর্থাৎ আমরা লিখতে পারি ছোট এফ কি, ছোট এফ ইজ ইকুয়াল টু মিউ আর। ওকে, তো আমরা এবার কয়েকটা সার্কামস্টেন্স নিয়ে কথা বলবো। সার্কামস্টেন্স নিয়ে কথা বলবো যে বস্তু কিভাবে ফেলে, কিভাবে আমরা হিসাব করবো আসলে। এটা অনেকগুলো টাইপ হয়, আমি আসলে একবারে একটা টাইপ দেখাই দিচ্ছি সমতলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে হেলানো তলের ক্ষেত্রে। ঠিক আছে, দুই ধরনের টাইপ দেখিয়ে দিব। এটা অনেকগুলো টাইপ হতে পারে আসলে। প্রথম টাইপ আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু আছে, তো আমরা এটা একটু কঠিন ভাবে দেখবো। ঠিক আছে, এইসব একটু কঠিন ভাবে বলবো। মনে করো সমান্তরাল বল দিচ্ছে না, একটু এদিকে বল দিচ্ছে। ওকে, ঠিক আছে, তো আমরা একটু নিজে নিয়ে আসি। তো এখানে দেখো, মনে করি এই বরাবর একটা এফ বল দিতেছে। আমি আগে থেকে এখানে দেখো দাগগুলো কেন দিলাম এখনই বুঝতে পারবে। মনে করো আমাদের বল প্রয়োগ হচ্ছে এদিকে, মূল বল যে করতে দিচ্ছে এদিকে। তো দেখো, বলটা যখন এদিকে প্রয়োগ হচ্ছে, বলটা দুই ভাগে আমরা উপাংশে ভাগ করি।
এর পাশে হবে হচ্ছে কোনটা যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন। আচ্ছা, আর এটা তো আমরা জানি বিপরীত একটি প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে, এবং নিচে ওজন হচ্ছে এম। আর এখানে যখন আমরা বস্তু যদি আমি ধরি চলমান আছে, স্থির না, ঠিক আছে, চলমান আছে, চলমান আছে, তাহলে এক ধরনের সবসময় থাকবে ঘর্ষণ বল, তাছাড়া ধরি আমরা ঘর্ষণ বল আছে। এখন আমরা হিসাব করবো একটা চলমান ক্ষেত্রে, একটা স্থির ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে স্থির ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বল যে প্রয়োগ হয়েছে, মনে করো এই বস্তুটা স্থির আছে, ঠিক আছে, স্থির আছে, বল কিন্তু প্রয়োগ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যে বলটা এদিকে আমরা উপাংশ হিসেবে হিসাব করবো, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর হিসাব করবো, একটা ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো। যদি আমরা বস্তুটা কিন্তু স্থির, স্থির হিসেবে দুই দিকে হিসাব হবে, ঠিক আছে। যদি আমরা এক্স অক্ষ বরাবর হিসাব করি, তাহলে আমরা এখানে কি করতে পারি, দুইটা বলই আছে, এফ কস থিটা আর হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে বস্তুটাকে স্থির ধরছি, তাহলে এই ঘর্ষণটা হবে কি স্থিতি ঘর্ষণ, অর্থাৎ এফ এস, যেটা কি হবে এফ কস থিটার সমান। এর ফলে তো বস্তুটা স্থির আছে। দেন ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর হলে কয়টা বল আছে ওয়াই অক্ষ বরাবর? নিচে ওজন আছে, অর্থাৎ বস্তুর ওজন, উপরে আছে প্রতিক্রিয়া বল, আর হচ্ছে এর লম্ব উপাংশ, অর্থাৎ লম্ব দিকের যে উপাংশটা আছে। সেক্ষেত্রে দেখো, উপরে যে দুটো বল আছে সে দুটো বল অবশ্যই নিচের বলের সমান হতে হবে, তাহলে বস্তুটা স্থির থাকবে, নাহলে তো বস্তুটা উড়ে যাবে উপরের দিকে, নয়তো নিচের দিকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি। তখন আমরা এখান থেকে যা চাই সেটা হিসাব করতে পারবো, ঠিক আছে। দেখা যায় কোনটা, মনে করো দেওয়া আছে এখানে, চাইছে বস্তুর ভর চাইছে বা তুমি বলতে পারো কোন চাইছে, ঠিক আছে। সেক্ষেত্রে হিসাব করতে হবে তোমরা। যদি কোন চাই সেক্ষেত্রে কি করবা, মনে করো এই যে এফটা, এফ কস থিটা ধরে রাখবা, আর এখানে আরটা পাশে পাঠিয়ে দিবা, তখন দুইটা স্কোয়ার করে যোগ করে দিবা, দেখবা যে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা আসে, এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসে। এফ কমন নিবা, এফ স্কোয়ার কমন নিবা, কস স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে যে সূত্রটা আছে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওয়ান হয়ে যাবে। তখন তোমরা ইজিলি বাকিগুলো দিয়ে বের করতে পারবা কিন্তু এফ এর মান। আবার যদি থিটা চাই, তখন সেক্ষেত্রে ভাগ দিবা, অর্থাৎ এফ কস থিটা বাই সাইন কস থিটা, বা সাইন এফ সাইন কস থিটা বাই এফ কস থিটা। তখন দেখা যায় এফ এফ কাটা যাবে, সাইন থিটা আর কস বাই কস থিটা সমান সমান টেন থিটা আসবে। সেখান থেকে তোমরা থিটা বের করতে পারবে। তোমরা যদি এই অধ্যায় আগে পড়ছো, আমি এটা বিস্তারিত বলবো না আর কি, এটা তোমাদেরকে বের করে নিতে হবে। এবার গতীয় ক্ষেত্রে আসি। গতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি এক্স অক্ষ বরাবর, তো আমরা এবার বুঝতেছি যে এখানে কি আছে, ত্বরণ আছে। গতীয় ক্ষেত্রে ধরে নিলাম কি ত্বরণ আছে, ত্বরণটা এদিকে, মনে করি এ ত্বরণে যাচ্ছে, ঠিক আছে, এই ত্বরণে এদিকে গতিশীল। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এফ কস থিটা তার মানে বড়, যেহেতু আমরা এদিকে ধরছি এ ত্বরণে, তার মানে এফ কস থিটা বড়, এক্স অক্ষ বরাবর লিখতেছি আমরা। মাইনাস এফ, আর এটা কি গতীয় ঘর্ষণ, সমান সমান বস্তুর ওজন, মানে সমান সমান কি মোট বল, এটা থেকে এটা বিয়োগ করে যে বলটা প্রয়োগ হচ্ছে, যেটা নিট বল, সেটাই তো এদিকে বস্তুকে ত্বরান্বিত করছে। সে বলটা কতটুকু, সে বলটা হচ্ছে এই এটার বস্তুর ওজন আর এ এর গুণফল। আচ্ছা, আমি তোমাকে ভেঙে লিখি। মনে করো এটা থেকে এটা বিয়োগ করলে একটা নিট বল তৈরি হচ্ছে, যে নিট বলটা এদিকে, অর্থাৎ এফ একটা বল তৈরি হচ্ছে এদিকে। সেই বলের ফলে তো বস্তু ত্বরণ হচ্ছে, সেই বলটাকে ভাঙাইলে কি হবে, এই বস্তুর ওজন আর যতটুকু ত্বরণ হচ্ছে সেটার গুণফল। আমি লিখতে পারি যে cos থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম। ওকে, তাহলে y অক্ষ বরাবর দেখি। আচ্ছা, y অক্ষ বরাবর দেখলে দেখো, y অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ হচ্ছে না, আমি বস্তুটা এদিকে ঘুরছি। তাহলে y অক্ষ বরাবর যেহেতু ত্বরণ হচ্ছে না, তাহলে কি জিনিসটা
সেমই থাকবে, অর্থাৎ আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি থাকবে। ওকে, তো এটা গেল একটা টাইপ। তো আমি মনে করি যদি বলটা সমান 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 যায় সেক্ষেত্রে তোমরা জানো, তো ওই টাইপটা তোমরা পারবে। এই জন্য আমি একটু কঠিন টাইপ দেখাই দিলাম, ঠিক আছে? বলটা সমান সমান হলে তখন উপরের এই অংশটা থাকবে না, তখন আর ইজ ইকুয়াল টু এমজি হবে। তো তোমরা একটু এটা নিয়ে গবেষণা বা চিন্তা করো এটা নিয়ে, যে কেমন টাইপ হতে পারে। তো তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে বা তোমাদের যে এসএসসি কোয়েশ্চেন আছে সলভ করলে বুঝতে পারবো, সলভ করলে বুঝতে পারবো আর কি। তো চলো নেক্সট টাইপে চলো। নেক্সট টাইপ হচ্ছে হেলানো তল। আচ্ছা, আমরা ধরে নিয়েছি যে বস্তুর উপরের দিকে বল কাজ, অর্থাৎ হেলানো তলের উপরের দিকে বস্তুটা উঠে যাচ্ছে। তাহলে আমি আগে দাগ দিয়ে নিই আগের মতো। দেখো, তো মনে করো বস্তুটা এদিকে বলে টানতেছে, আমি আবারও একটু কঠিন করে দেখাচ্ছি, ঠিক আছে? মনে করো একটা কোণে টানতেছে, এখানে মনে করো আলফা কোণ, ঠিক আছে? আর এই হেলানো তো থিটা কোণে আছে, ঠিক আছে? এখন তাহলে এখানে বলটা কোন সময় ভাগ করি আবার আগের মতো। তো এখানে আমি জানি কি কাজ করতেছে, এফ আলফা। তো এখানে কাজ করতেছে সাইন আলফা। আবার এখানে কাজ করছে কি বিপরীত প্রতিক্রিয়া বল। এখন দেখো, বস্তুর এদিক থেকে, আচ্ছা আমি একটু দাগ দিয়ে একটু, আচ্ছা বস্তুর এদিক থেকে এমজি বল কাজ করতেছে, সরি, এদিক থেকে এমজি বল কাজ করতেছে। তো দেখো, এখন এটা তোমার কি করবো, তোমাদেরকে আমি বোঝাচ্ছি না, এটা তোমরা জানোই, তোমরা পড়ছো যেটা আগে। এই কোণটাও কি থিটা হবে, যেহেতু এই কোণটা থিটা, এই কোণটাও থিটা হয়। ঠিক আছে, তোমরা এটা হিসাব করে নিও, দেখো এই কোণটা থিটা হয় আসলে। তো এক্ষেত্রে হবে এই অংশটা নিলে এমজি কস থিটা, অর্থাৎ এই তল বরাবর নিচের দিকে যে উপাংশটা ওজনের, সেটা হচ্ছে এমজি কস থিটা। আর যেহেতু এদিকে উপাংশ উঠছে, এদিকে একটা উপাংশ যাবে, সেটা হচ্ছে, অর্থাৎ এদিকে একটা টান দিবে এই ওজনের কারণে, এদিকে একটা টান অনুভব করবে বস্তু, সেটা হবে হচ্ছে এমজি সাইন থিটা। ওকে, এখন দেখো দুইটা অংশ ভাগ করা শেষ। এখন আমাদের শুধু হিসাবটা বাকি, কি হিসাব করবো? আচ্ছা, তো তো প্রথমে হচ্ছে আমরা স্থিতি ক্ষেত্রে হিসাব করি। স্থির বস্তুটা কি স্থির। এখন এই বস্তুটা মনে করি স্থির, নড়তেছে না, কোনো ত্বরণ নাই, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু জিরো। সেক্ষেত্রে আমরা হিসাব করবো। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে দেখো বস্তুটা স্থির, তার মানে আমাদের আলাদা কোনো হিসাব নেই। এই সব আমরা আগে দেখবো এক্স অক্ষ বরাবর যত বল আছে সেগুলো সমান, ওয়াই অক্ষ বরাবর যত বল আছে সেগুলো সমান। এটা করলে আমরা হয়ে যাবে, যেহেতু বস্তুটা স্থির। তাহলে এক্স অক্ষ বরাবর কি বল আছে, এফ কস থিটা আছে, আর এমনি সাইন থিটা আছে। ও সরি, আরেকটা বল আছে তোমরা, আমি দেখো ভুল করে দিচ্ছি, আরেকটা বল আছে। আমার ঘর্ষণ পড়তেছে, এই ঘর্ষণ সম্পর্কে বলতেছি। আরেকটা বল কি আছে বলতো? অর্থাৎ ঘর্ষণ বল। আচ্ছা সুন্দর। আরেকটা বল হচ্ছে এই ঘর্ষণ বল। তো এখানে দেখো কি হবে, এফ কস থিটার সমান সমান কি হবে, যেহেতু বলছে স্থির আছে বস্তুটা, তাহলে এফ কস থিটা কি করছে, পোষায় দিচ্ছে এই ঘর্ষণ বল আর এই বলটাকে। বলতে তখন বলতে হবে যে cos is equal to ঘর্ষণ বল কি হবে, স্থির ঘর্ষণ বল এফ এস প্লাস এম জি সাইন থিটা। এই স্থির বল স্থির আছে বস্তুর জন্য স্থিতি ঘর্ষণ। ওকে, এটা কি বরাবর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হিসাব করবো। এবার ওয়াই অক্ষ বরাবর হিসাব করবো। ওয়াই অক্ষ বরাবর দেখো, এই বলটা তো আমরা ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা কি ক্যান্সেল আউট হয়ে গেছে, এটাও ক্যান্সেল আউট হয়ে গেছে, এগুলো ধরে নেবা, ঠিক আছে? কারণ এটা তো উপাংশে ভাগ করে ফেলছি। তো দেখো ওয়াই অক্ষ বরাবর দুইটা বলই আছে, তিনটা বল আছে, এটা এটা আর হচ্ছে এমজি কস থিটা, এফ সাইন থিটা আর আর এমজি কস থিটা। এখন তো ইজি, তোমরা বুঝতে পারছো যেটা আগেরটা করছো। এখানে কি হবে, এমজি কস থিটা ইজ ইকুয়াল টু আর প্লাস এফ সাইন থিটা।
তাহলে কি হবে এখানে, mg cos থিটা কিসের সমান হবে, উপরের প্রতিক্রিয়া বল আর f sin থিটা সমান। আচ্ছা, তো আমরা এই টাইপটা দেখে নিলাম, তোমরা এখান থেকে বিভিন্ন ক্যালকুলেশন পরে করতে হবে। আচ্ছা স্যার, আমি এখানে ভুল করে ফেলছি। এখানে এই যে আলফা আছে, তাহলে এগুলো এভাবে হিসাব করতে হবে। হুম, না আলফা হবে, না আলফা হবে। আচ্ছা, তো আচ্ছা তোমরা তো বুঝতেই পারছো এটা আসলে, আবার তো বোঝানোর দরকার নেই। তো চলো, এবার আমরা গতীয়, যদি গতি হয় অর্থাৎ ত্বরণ হয়, ত্বরণ যদি শূন্য না হয় সেক্ষেত্রে দেখে নিই। ঠিক আছে, চলো। তো এবার আমরা এটারই যদি গতি হয়, বস্তুটা যদি উপরের দিকে চলতে থাকে, অর্থাৎ এদিকে একটা ত্বরণ আছে, উপরের দিকে একটা এ ত্বরণে চলতেছে বস্তু। আচ্ছা, যদি ও আচ্ছা, আরেকটা কথা বলতে মনে নেই, মনে করি অবস্থায় সমবেগে চলতেছে, সমবেগে যদি উপরের দিকে চলে তাহলে আমরা আগেরটা ধরেই করবো, অর্থাৎ স্থির ধরে করবো, অর্থাৎ কারণ সমবেগে চলে তো এ জিরো। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখলে। তো আমরা আগে একটু হিসাব করে নিই, যদি মনে করো এ আছে, অর্থাৎ গতি, গতীয় ক্ষেত্রে উম প্রথমে y অক্ষ বরাবর হিসাব করি আমরা। আচ্ছা, তোমরা y অক্ষ বরাবর আগে হিসাব করবে, আমি আগের গুলোতে x অক্ষ বরাবর আগে হিসাব করছি, কিন্তু তোমরা y অক্ষ বরাবরটা আগে হিসাব করে নিবে। ঠিক আছে, দেন x অক্ষ বরাবরটা হিসাব করবা। তো y অক্ষ বরাবর কি কি বল কাজ করতেছে আমি জানি, mg cos theta is equal to r plus f sin theta। হুম, এবার হিসাব করো। তো x অক্ষ বরাবর এবার হিসাব করি আমরা। x অক্ষ বরাবর দেখো কি কি আছে, f cos theta আছে, একটা ঘর্ষণ বল আছে, আর mg sin theta আছে, আর বস্তুটা দেখো উপরের দিকে যাচ্ছে, তার মানে f cos theta অবশ্যই বড়। f cos theta কে থেকে দুটো মাইনাস দিয়ে, অর্থাৎ এই দুটো বল পিছনের ধাক্কা দিয়ে মাইনাস করে যতটুকু বল থাকছে ওইটাকে নিট বল, অর্থাৎ আমরা শিখছি আগের বার, ওটা হচ্ছে কি এফ নিট বল, সেটা এদিকে কাজ করছে। এবং এটাকে আমরা কি লিখতে পারি, বস্তুর ভর আর এই ত্বরণ নিট, এ নিট, অর্থাৎ সব ক্যান্সেল আউট হওয়ার পর যে ত্বরণটা থাকে, যে ত্বরণ যাচ্ছে উপরে, সেই ত্বরণটা, তাহলে সেটা হবে কি, এফ কস থিটা মাইনাস এমজি সাইন মাইনাস আমার এফ। এখন দেখো এই এফটা কি হবে, গতীয় ঘর্ষণ, অর্থাৎ এফ কে। আচ্ছা, এই যে বলতে হবে হচ্ছে তোমার যে এফ নিটকে আমরা ডাইরেক্ট লিখে ফেললাম। ঠিক আছে, এফ এন এ, ঠিক আছে, যে ত্বরণের উপর দিকে যাচ্ছে। এখন দেখো, আমরা যখন বললাম যে সমবেগের ক্ষেত্রে, দেখো যদি আমরা সমবেগের ক্ষেত্রে দেখি, যদি সমবেগে যায় তাহলে কিন্তু আমরা এ জিরো হয়ে যাবে। এ জিরো হলে কি এ পুরাটাই জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখো আগে কি দেখছিলাম, আগের ক্ষেত্রে কি দেখছিলাম, যখন স্থির ছিল বস্তুটা, এম জি কস থিটা ইজ ইকুয়াল টু আর প্লাস এফ সাইন থিটা, আচ্ছা সরি, এফ কস থিটা ইজ ইকুয়াল টু এফ এস প্লাস এম জি সাইন থিটা। ঠিক আছে, এখন দেখো তুমি যখন, আচ্ছা এখানেও আমি আবার, এখানে আবার আমি আলফার জায়গায় থিটা দিয়েছি। হ্যাঁ, যাই হোক, দেখো এখন যদি তোমরা দেখো, যখন এটা জিরো হয়ে যাচ্ছে, এটা কিন্তু আগের মতোই হয়ে যাচ্ছে। দেখো এফ কজ আলফা ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা ওপাশে নাও, এফ কে ওপাশে নাও, তাহলে এফ প্লাস এম জি সাইন থিটা হয়ে যাবে, যেটা আমরা আগের বার দেখছিলাম। এই যে এফ কস থিটা ইজ ইকুয়াল টু এফ প্লাস মানে ঘর্ষণ বল প্লাস এম জি সাইন থিটা। অর্থাৎ যখন তোমার সমবেগে চলবে তখন তোমরা সেটা সে বস্তুকে স্থির ধরেই কাজ করবে। ঠিক আছে, যদি প্রশ্নতে বলে যে সমবেগে আছে, তখন তোমরা স্থির ধরেই কাজ করবে, তখন এ তো জিরো তোমাকে আমি দেখাই দিলাম। ঠিক আছে, তো মোটামুটি একটু শিখলে হয়ে যাওয়ার কথা, তাও এটার অনেকগুলো টাইপ আছে, তোমরা সৃজনশীল যখন প্র্যাকটিস করবে এটা দেখে নিও। আরো কিছু আছে, যখন আসলে তোমার ওগুলো হয়ে যাবে এটার মধ্যেই পড়ে, অর্থাৎ এফ যখন বরাবর হয়, অনেক সময়, সবসময় তো আর এফ এরকম উপাংশে ভাগ করা লাগবে না, অনেক সময় দেখাবে যে এফ বরাবর যাচ্ছে, অর্থাৎ এফ একটাই একটাই বল উপরে, এটা ভাগ করা লাগবে না। তখন দেখা যায় আর ইজ ইকুয়াল টু নিচেরটা হবে। ঠিক আছে, এই আর কি। আহ তো এই টপিক মোটামুটি শেষ। তো চলো এরপরের টপিকে যাওয়া যাক।
আচ্ছা, নেক্সট টপিক হলো সংঘর্ষ। আচ্ছা, মনে করো একটা বস্তু এখানে আছে যার ভর হচ্ছে m1, এদিকে যাচ্ছে, আর এই বস্তুটা হচ্ছে m2, এই বস্তুটা এদিকে যাচ্ছে। এটা u1 আদিবেগে যাচ্ছে, এটা u2 আদিবেগে যাচ্ছে। তোমরা জানোই, বলে দিচ্ছে। তো বস্তুর সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটার শেষ বেগ v1 আর দ্বিতীয় বস্তুটার শেষ বেগ হচ্ছে v2। তো মূলত এটা আর কি সংঘর্ষ। এক্ষেত্রে দুই ধরনের সংঘর্ষ হয়ে থাকে। একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষে মূলত ভরবেগ সংরক্ষিত থাকে এবং গতিশক্তিও সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে তোমার ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন দেখব, এখানেও পি ইনিশিয়াল হচ্ছে সামেশন অফ পি ফাইনাল সমান, আর এখানেও পি ইনিশিয়াল এবং পি ফাইনাল সমান। তবে এখানে গতিশক্তি যেটা ইকে ইনিশিয়াল, ইকে ফাইনাল সমান হইলেও এখানে কিন্তু সমান না। ওকে, সমান না। তো দেখো, উম, আমরা একটা সূত্র জানি, যেটা আমরা ক্লাস 9-10-এও পড়ছি। m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা মূলত দুইটা ক্ষেত্রেই খাটে, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক দুই ক্ষেত্রেই খাটবে, কারণ এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আর দুই জায়গায় যেহেতু ভরবেগ সংরক্ষিত থাকে, সেক্ষেত্রে দুই জায়গায় খাটিতে পারবো। ঠিক আছে? আর এটা একটা কন্ডিশন আছে এই সূত্র ইউজ করা, সেটা হচ্ছে এখানে তোমার মনে করো একটা বের করতে দিল, v1 বের করতে দিল, তাহলে বাকিগুলো দেওয়া থাকবে, অর্থাৎ m1 m2, আবার u1 u2 u1 u2, আবার v2 দেওয়া থাকবে। ঠিক আছে? এরপরে তুমি জাস্ট v1টা দেওয়া থাকবে না, v1 সবগুলো এই পাশে নিয়ে যেয়ে v1টা বের করতে পারবে। তবে অনেক সময় দেখবা যে দেওয়া আছে কি, m1 m2 দেওয়া আছে, আর হচ্ছে u1 u2 দেওয়া আছে, আর এ পাশে একটা দেওয়া নাই। ঠিক আছে? v1 v2 দেওয়া নাই। তো সেক্ষেত্রে কোয়েশ্চেনে অবশ্যই বলে দিবে যে হচ্ছে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ এখানে তোমার গতিশক্তি সংরক্ষিত থাকে আর কি। ঠিক আছে? তখন তোমাদের জন্য একটা সূত্র আছে আর কি, ওই সূত্র ইউজ করতে হবে। তো আমি সূত্রটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। সেক্ষেত্রে দেখো, যদি v1 বের করতে বলে, এই সূত্রটা আমি এভাবে মনে রাখতাম, v2, এভাবে দুইটা দাগ দাও, যে সেম m1 প্লাস m2, m1 প্লাস m2। তো এখানে হবে হচ্ছে m1 মাইনাস m2 u1, আর এখানে হবে হচ্ছে m2 মাইনাস m1 u2। ওকে, আর এখানে উল্টাটা, টু m1 u1, আর এখানে টু m2 u2। তো দেখা যাবে তোমাদের u1 u2 দেওয়া আছে, আর দুই বস্তুর ওজন দেওয়া আছে। তো এবং বলা আছে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে তোমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে। আর যদি স্থিতিস্থাপক বলা না থাকে, তাহলে তো ওই সূত্র। ঠিক আছে? আর ওই সূত্রের ক্ষেত্রে তোমার দেওয়াই থাকবে, দেখা যায় v2 দেওয়া থাকবে, আর m1 m2 তো দেওয়া থাকবে, আবার u1 দেওয়া থাকবে, u2 বের করতে হবে। ঠিক আছে? এরকম মানে তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে চারটা টার্মের মধ্যে। তো এই টপিক থেকে একটু যথেষ্ট। তো নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা, এবার টপিক হচ্ছে লিফট ও সুতার টান সংক্রান্ত। তো
লিফটের ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে করো এই যে এটা, মনে করো এটা লিফট, ঠিক আছে? তো আমরা কয়েকটা কেস দেখবো আর কি লিফটের ক্ষেত্রে। প্রথমে প্রথমে ভাবো যে লিফটটা স্থির আছে, ঠিক আছে? স্থির। আর সমবেগ থাকলেও একই জিনিস হবে যদি সমবেগেও থাকে। সেক্ষেত্রে কারণ দুই ক্ষেত্রেই তো ত্বরণ শূন্য, অর্থাৎ কোনো বল কাজ করছে না, অর্থাৎ নিট বল শূন্য আর কি। তো লিফটের নিচে ওজন আছে mg। আর আর এই তলের উপরে, তল থেকে উপরে আমি একটা খালি রাখি, এই তল থেকে উপরের দিকে আরেকটা বল কাজ করছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। অর্থাৎ এই বস্তুটা যে এখানে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে সে যে বল দিচ্ছে তার বিপরীত বলটা হচ্ছে, কারণ বল তো একই সারফেস হতে হবে, অর্থাৎ এখানে mg নিচের দিকে আর প্রতিক্রিয়া বল উপরের দিকে, ঠিক আছে? সেক্ষেত্রে বস্তু যদি স্থির থাকে তাহলে তো আমরা বুঝতে পারছি যে আর ইজ ইকুয়াল টু হবে mg। আর কারণ আর আর mg সমান, এজন্য স্থির বা সমবেগ হলো সেম। আর আর যদি এ, এখানে ত্বরণ থাকে, অর্থাৎ যদি মনে করো ত্বরণ আছে, আমি ধরলাম, তো মনে করো এখানে একটা উপরের দিকে এ ত্বরণে চলতেছে, একটা উপরের দিকে, উপরের দিকে চলতেছে মানে কি, উপরের দিকে চলতেছে মানে কি, মানে হচ্ছে আর বড়, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা বড়, mg কম। সেক্ষেত্রে আর মাইনাস mg, বলেই এম এ হচ্ছে, তার মানে আর ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ প্রতিক্রিয়া বল ইজ ইকুয়াল কত, এম জি প্লাস এ। আর এই প্রতিক্রিয়া বলটা কিন্তু আমাদের শরীরের উপরে পড়ছে, ঠিক আছে? সারফেস থেকে আমাদের শরীরের উপরে। আর আমাদের শরীর কিন্তু নিচের দিকে, শরীর এমজি কিন্তু শরীরের উপরেই পড়ছে, শরীর থেকে, অর্থাৎ আমাদের শরীরের নিচের দিকে আমাদের এমজি বল কাজ করছে। অর্থাৎ এখানে দেখো আরটা কি বেশি না, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ প্লাস যে এক্সট্রা ত্বরণটা উপর দিকে উঠতেছে, অর্থাৎ যে এক্সট্রা ত্বরণে লিফটটা উপরের দিকে উঠতেছে। এই জন্য আমাদের দেখবা যে ভারী, শরীর ভারী মনে হয়, অর্থাৎ শরীর ভারী ভারী লাগে যখন লিফট উপরের দিকে ওঠে আর কি। আর নিচের দিকে যখন নামবে তখন তার উল্টা। দেখো আমি যদি এখানে দেখাই এই নিচের দিকে, তখন কি হবে দেখো, তখন এমজিটা বড়, আরটা ছোট, এভাবে ধরবো। আসলে তোমাদের যে প্রিভিয়াস টপিক পড়াইছি সাধারণত, ওইটা পড়লে আসলে এটা তেমন কিছু না, এটা ব্রেকআউট করা। দেখো এক্ষেত্রে কি হবে, mg মাইনাস আর ইজ ইকুয়াল টু নিট বল। নিট বল বলতে কি, এফ নিট, এফ নিটটাই যে ত্বরণে চলছে আর বস্তুর ভরের সাথে গুণন। আচ্ছা, এক্ষেত্রে দেখো আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইজ ইকুয়াল টু পাশে নাও, এটা পাশে নাও, তাহলে এম কমন নিলে জি মাইনাস এ। এক্ষেত্রে দেখো ত্বরণটা কিন্তু কমে যাচ্ছে, নিট ত্বরণটা মাইনাস হয়ে যাচ্ছে, বহির্গত ত্বরণ থেকে যে ত্বরণ চলছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এই জন্য দেখবা লিফট নিচে নামার সময় আমাদের শরীর হালকা মনে হয়। আচ্ছা, এবার আসলে আমরা সুতার টান সংক্রান্ত, এটা সেমই আসলে, এই টপিকেরই একটা সাব টপিক বলতে হবে, এই টপিকই বলতে হবে। আচ্ছা, এবার দেখো বস্তুর নিচের দিকে যেটা কাজ সেটা হচ্ছে এমজি, বস্তুর ভর, বস্তুর ওজন। আচ্ছা, আর সুতার যে টান সেটা হচ্ছে টি। এখন দেখো বস্তুটা মনে করো স্থির আছে, এই সুতা যদি টানতেছে বস্তুটা স্থির আছে, তাহলে আবার আগের মতোই টি ইজ ইকুয়াল টু mg। এখন যদি ত্বরণ থাকে, এটা কি স্থির ক্ষেত্রে, স্থির, মনে করো এখন ত্বরণ আছে, ত্বরণ কি উপরের দিকে, উপরের দিকে এ ত্বরণ যাচ্ছে, তখন কি হবে, তখন হচ্ছে দেখো ই তখন বড়, কারণ উপরের দিকে যাচ্ছে, আমরা ধরছি কি উপরের দিকে এ ত্বরণে উপরের দিকে বস্তুটা যাচ্ছে, তার মানে কি টি বড়, mg ছোট। তখন আমরা ধরবো হচ্ছে টি মাইনাস mg। টি থেকে mg বাদ দিয়ে যা যে বলটা থাকছে, যে নিট বলটা থাকতেছে, তার জন্যই বস্তুটি উপরে যাচ্ছে, যেটা হচ্ছে এম এ, অর্থাৎ এ নিট, এই তো নিট ত্বরণ। তখন এখান থেকে আমরা টান বলটা বের করতে পারবো, অর্থাৎ বস্তুর উপর যে টান বলটা হবে ওটা হচ্ছে mg প্লাস এম এ।
তার মানে কি? তার মানে টান বলটা বেশি হবে, অর্থাৎ বস্তুকে যদি আমরা উপরে উঠাতে চাই তাহলে এই দড়ির উপরে বেশি পরিমাণে টান পড়বে। স্বাভাবিক, একটা দড়ি দিয়ে তুমি বস্তু টান দাও, দেখবে বেশি টান অনুভব হবে। আর যদি বস্তুর ত্বরণ নিচের দিকে হয়, এর উল্টা, তখন mg মাইনাস টি ইজ ইকুয়াল টু ma, অর্থাৎ তখন টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এম জি মাইনাস এ। ওই লিফটের মতনই এটাও লিখতে পারতে হবে যে এম জি প্লাস এ, এম ইন্টু জি প্লাস এ। তো এখন দেখো এখানে মাইনাস হচ্ছে, ত্বরণ মূল ত্বরণ মানে যে নিট ত্বরণটা সেটা অভিকর্ষ ত্বরণ থেকে মাইনাস হচ্ছে, তার মানে কি? টান বলটা তুলনামূলক কম হবে। ঠিক আছে, এটা টি আপ, টি ডাউন। ওকে, ইজি কিন্তু এই টপিকটা খুব ইজি। ঠিক আছে, এই টপিক থেকে সৃজনশীল আসলে ইজিলি অ্যান্সার করা যাবে। আচ্ছা, চলো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। তো নেক্সট টাইপ হলো পলির অঙ্ক। তো দেখতে পাচ্ছেন একটা পলি আছে, তো এখানে যেটা বস্তু বানিয়ে দিই। আচ্ছা, এটা আমি একটু মুছে দিই। মনে করো এখানে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, ঠিক আছে? এটা হচ্ছে M1, যে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। ওকে, এখন এটা তো একটা নিচে ওজন আছে, ঠিক না? এটা হচ্ছে M2G, আর এটার যে ওজন সেটা হচ্ছে M1G। এখন মনে করো বস্তুটা এইদিকে ত্বরণ হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ পুরিটা এদিক থেকে ঘুরে এদিকে আসতেছে। তো পুরীর অঙ্কের এটা আমরা চাইলে টান বল দিয়ে, এই যে টি দিয়ে করতে পারি প্রতিহত করে, কিন্তু এখন যেহেতু আমরা খুব কম সময়ে জিনিসটা ক্যাপচার করতে চাচ্ছি, তাই আমি তোমাদের একটা শর্ট টেকনিক বলি। দেখো, যেহেতু এই পাশে ত্বরণ হইতেছে, তাহলে এই বলটার কারণে হইতেছে। দেখো, আমি আগে লিখি তারপর বুঝতে পারবা। দেখো, তো দেখো, এভাবে চিন্তা করো যে এই দুইটা বস্তু আছে। তো এখানে একটা বল, এই বস্তুর জন্য এই বস্তুর ওজন এম টু জি এবং এই বস্তুর ওজন M1G। তো কপি করতে যেহেতু এদিকে ঘুরছে, অর্থাৎ এদিকে ত্বরণ হচ্ছে, তাহলে M2G অবশ্যই বড়, ঠিক না? তাহলে M2G মাইনাস M1G করে যতটুকু নিট বল আছে, ওইটার জন্যই তো কপি করতে এদিকে যাচ্ছে, অর্থাৎ এদিকে ত্বরণ হচ্ছে, ঠিক না? তো এইভাবে চিন্তা করতে পারো যে তাহলে আমি ডাইরেক্ট কপি করলে সূত্র এভাবে লিখতে পারি যে M2G মাইনাস M1G, এই যে মাইনাস করলে যে বলটা হয় সেটার জন্যই এই পুরা সিস্টেমটা ঘুরতেছে না। তা পুরা সিস্টেমের ওজন কত? M1G M2G যোগ এই ওজন, পুরাটা সিস্টেমের ওজন আর ত্বরণ, অর্থাৎ পুরা সিস্টেমটা এই ত্বরণে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, কপি করার কোনো ওজন নেই। দ্বিতীয়ত, এই যে রশি দেখতেছো না, এই রশিটা কোনো প্রসারণ হচ্ছে না। এই রশির কোনো ওজন নেই। যেটা আসলে বুঝতে পারছো, এইচএসসি লেভেলে এটাই থাকবে, এগুলো থাকবে কেন? আচ্ছা, তো ইজি দেখছো, এই একটা সূত্র দিয়ে তুমি কপি করলে ম্যাথ করতে পারবা ইজিলি। নেক্সটে দেখো, যদি এখন এক্ষেত্রে আমাদের কি হয়, দেখো টান বের হচ্ছে না, কিন্তু আমাদের এই একটা সূত্রের মাধ্যমে আমাদের ত্বরণ বের হচ্ছে। তো আসলে আর সূত্র লাগে না, তোমরা খেয়াল করলে দেখবা ত্বরণ কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর তোমরা খেয়াল করলে দেখবা যে আমরা যদি এখানে ধরি যে এখানে উপরে টি টান বল কাজ করছে, এখানে M2G, বা এই পাশে ধরো এই পাশে ধরো, সেম কথা। আমরা এক পাশে ধরলাম, তো ত্বরণ যেহেতু এই পাশে হচ্ছে, এই পাশে ধরলে ত্বরণ কিন্তু উপরের দিকে হচ্ছে, ঠিক আছে? আর এই পাশে ধরলে ত্বরণ নিচের দিকে হচ্ছে। তাহলে আমরা এই পাশে ধরলাম, তাহলে পি আর ত্বরণের দিকে হচ্ছে, তার মানে নিচের দিকে হচ্ছে, তাহলে নিচেরটা বড়, অর্থাৎ M2G বড়, মাইনাস টি ইজ ইকুয়াল টু, দেখো আমরা এইটুকু ধরছি, এই বলটা কার উপর হচ্ছে? সিস্টেমের উপর না, টান বল আর এই M2Gটা শুধুমাত্র M2 বস্তুর উপর হচ্ছে।
তাহলে আমরা এখানে লিখবো যে m2a, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম দিকে যখন বলছিলাম যে প্রতিপাদন করতে হয়, তখন কিন্তু এই সূত্র তখনও আসেনি। তো আমরা তখন কি করতাম জানো? তখন হচ্ছে এইরকম একটা এইখানের ক্ষেত্রে এটা বের করতাম, অর্থাৎ m2 এর ক্ষেত্রে এই রাশিটা বের করতাম। আবার m1 এর ক্ষেত্রে বের করতাম যে m1g মাইনাস t ইজ ইকুয়াল টু m1a, বের করে তখন ওইটা কাটাকাটি করে কিন্তু এই জিনিসটাই আসতো আবার। কিন্তু এই জিনিসটা আমরা কি প্রথমে একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারবো বলছি। আর এখান থেকে দেখো আমরা এ জানি তো অলরেডি, আমরা আগে তো এ বের করেই ফেলছি। এখন শুধু টি আছে, তখন আমরা কি করবো? টিটা বের করে দিব, অর্থাৎ টিটা ওপাশে পাঠিয়ে এই পাশে পাঠিয়ে দিব, এই পাখিটা কি হয়? এমকে কমন নিয়ে জি মাইনাস, ওকে, ইজি। আচ্ছা দেখো, এই টপিকটা হচ্ছে ব্লকটা না, এই টপিকটা আমি তোমাদেরকে খুব ইজিলি বুঝিয়ে দিব। তোমরা একটু খেয়াল করো। মনে করো আমি তিনটে ব্লক আনি আগে। এখন দেখো, মনে করো তিনটা একটা রশি দিয়ে আটকানো আছে এখান থেকে, আর এখান থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে এফ বল। তো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3। তো দেখো রশিতে কিন্তু একটা টান বল কাজ করবে, যেহেতু এদিকে ত্বরণ, আমরা ধরে নিলাম এদিকে ত্বরণ হচ্ছে, পুরো সিস্টেমের ত্বরণটা এদিকে হচ্ছে, অর্থাৎ জিনিসটা যাচ্ছে এদিকে। তাহলে এখানে হবে হচ্ছে T1, এটা এখানেও T1 হবে, কারণ টান বল একই থাকে। অর্থাৎ এখানে যে টান অনুভব করছে এখানে একই টান অনুভব করবে। এখানে যদি T2 হয়, এখানেও হবে T2, ঠিক আছে? এখন দেখো, আগের মতো আগে যে আমরা পুলির অঙ্ক করলাম না, ওখানে দেখো আমরা কিন্তু অত সমীকরণে যাই নাই যে f-t1 তারপরে ইজ ইকুয়াল টু m1a m1a, যাই হোক এভাবে সমীকরণে যায়নি, আলাদা আলাদা হবে। প্রথমে আমরা কি করছি? সিস্টেমের ত্বরণ বসে দেখো, এই দেখো, প্রথমে আমরা কি সিস্টেমের ত্বরণটা বের করছি, দেন আমরা টান যা ইচ্ছা এগুলো বের করতে পারবো। আগে সিস্টেমের ত্বরণটা বের করছি, এটা কিন্তু সেটা ইজিয়েস্ট ওয়ে। ওকে, তো এখানে তুমি এটা করতে পারো কিভাবে? ভাবো যে এই তিনটা মিলে একটা বস্তু, যেটাকে এফ টানতেছে, ঠিক আছে? এভাবে চিন্তা করলে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ বলতে পারি। এফ ইজ ইকুয়াল টু বড় এম, মানে তিনটা মিলে একটা বড় এম, কিন্তু এই যে টানতেছে এ ত্বরণে যাচ্ছে, এটা টানার ফলে তো যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এই ত্বরণটা বের করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এফ বাই বড় হাতের এম, তার মানে কি? এফ বাই m1 প্লাস m2 প্লাস m3। ত্বরণ কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে গেলাম, ঠিক আছে? এখন বলতে পারবো ভাই তাহলে টান বের করবো কি হবে? টান বের করা, দেখো টান বের করা তোমাদের একটা ইজি ওয়ে বুঝাই দিচ্ছি। এই যে টি ওয়ানটা আছে, টি ওয়ানটা কি? এই টি ওয়ানের সমান না? এই টি ওয়ানটা বলতে কি বোঝায়? এই টি ওয়ানটা কতটুকু? অতটুকুই m2, মানে এই বস্তু যতটুকু, একটু যতটুকুতে চলতেছে। দেখো আমি তোমার লিখে আগে তারপর বুঝতে পারবা। টি1 ইজ ইকুয়াল টু, সরি m3 হবে। দেখো টি1 ইজ ইকুয়াল টু m2, m2 ইন্টু a, অর্থাৎ এই টি1 এর ফলেই তো এটা চলতেছে এবং এটা চলতেছে, ঠিক না? এই টান বলার কারণে, যদিও মনে হচ্ছে এটা চলতেছে, তাও দুইটাই চলতেছে, এভাবে চিন্তা করতে পারো। আর তাহলে টি2 কত হবে? টি2 হবে ইজি, জানোই তো টি2 এর ফলে শুধু m3 চলতেছে। তাহলে এখানে হবে m3 ইন্টু a। দেখো এই এ কিন্তু সিস্টেমের ত্বরণ শুধু না, এই যদি আমি সিস্টেমের ত্বরণ দুটি ধরলাম, তবে m1ও কিন্তু বিচ্ছিন্নভাবে এ ত্বরণেই চলতেছে, m2 কিন্তু এ ত্বরণেই চলতেছে, m3ও কিন্তু বিচ্ছিন্নভাবে এ ত্বরণেই চলতেছে। দেখো আমি আরেকবার যখন বুঝাবো তখন বুঝবা জিনিসটা আরো পরিষ্কার হবে, সরি। মানে আমি যখন নিট বল বুঝাবো তখন তুমি এই জিনিসটা আরো পরিষ্কার ভাবে বুঝবা। আচ্ছা নিট বল যদি পড়ে, দেখো নিট বলটা আমরা কিভাবে বের করবো? এমনি যদি বের করতে চাইছিলাম, এফ থেকে টি ওয়ান বের করে এফ থেকে টি1 বাদ দিতাম, ঠিক না? দেন যা বের হতো সেটাই এম1 এর উপর প্রযুক্ত বল। আবার দেখা যায় টি1 থেকে টি2 বাদ দিতাম, সেটা হচ্ছে m2 এর উপর প্রযুক্ত বল। টি3 থেকে আর টি2টাই কি m3 এর উপর প্রযুক্ত বল হয়ে যেত, অর্থাৎ টি3টাই, সরি টি2টাই m2, কি বলে,
M3 এর উপর প্রযুক্ত বল হয়ে যেত। দেখো এটাই কিন্তু প্রযুক্ত বল হয়ে যেত, লিড বল হয়ে যেত, কারণ এটার উপর তো একটাই বল কাজ করতেছে, কিন্তু এটার উপর দুইটা বল কাজ করতেছে, এফ আর T1। এই জন্য আমরা এফ থেকে T1 বাদ দিছি, দেন ওটা কিন্তু ওটা আমরা প্রযুক্ত বল মানে লিড বল বলতেছি। কিন্তু আমরা ইজিলি এই জিনিসটা বের করতে পারি। দেখো কেমন, যদি আমি প্রথম বস্তুর ক্ষেত্রে ধরি F1, অর্থাৎ প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। দেখো এই বলের কারণে আমরা কিন্তু ত্বরণ বের করছি। দেখো আমি প্রথমেই বলছিলাম ত্বরণ বের করলে আমাদের সবকিছু ইজি হয়ে যায়। এখন যদি লিড বল বের করতে চাই, দেখো F1 এই বলের কারণেই কিন্তু M1 বস্তুটা এ ত্বরণে যাচ্ছে, ঠিক না? M1 এ ত্বরণে যাচ্ছে, M2 এ ত্বরণে যাচ্ছে, M3 এ ত্বরণে যাচ্ছে, সবগুলো এ ত্বরণে যাচ্ছে। কিসের কারণে? এখন M1 কিসের কারণে যাচ্ছে? F1 এর কারণে যাচ্ছে। কারণ F1 F মাইনাস T1 করেই তো তারপরে M1 যাচ্ছে এ ত্বরণে। তখন আমরা ডাইরেক্ট লিখতে পারি যে M1 এ। আবার দেখো F2 সমস্যা লিখতে পারি কেমনে? F2 এর সময় আমরা কি করতে হতো, T1 থেকে T2 বিয়োগ করে যা থাকতো ওইটার F লিড বল করা লাগতো, তখন কিন্তু T বের করা লাগতো, ঠিক না? T1 T2 বের করা লাগতো, কিন্তু আমরা ডাইরেক্ট কি করবো, শর্টকাটে M2 ত্বরণ বের করে এ দিয়ে গুণ করে দিব। আবার দেখো F3 এর শর্টকাটে একবারে M3 এ। দেখো আমি বলছিলাম না নির্বলটা কি T2 এর সমান, একবারে দেখছো T2 এর সমান, T2 M3 এ, এটা M3 এ। কারণ কি দেখো, এটা তো কোনো বল বিয়োগ করার নাই, T2 যে বল টানতেছে এটাকে, সেটাই তো নিট বল হবে। কিন্তু এখানে T1 নির্বল হয় নাই কেন? কারণ T1 কে ক্যান্সেল আউট করার জন্য T2 আছে, এই জন্য M2 এ হচ্ছে, ঠিক না? আবার আমরা এমনি কি লিখছিলাম, T1 কত, M2 প্লাস M3 এ, কিন্তু এখানে শুধু M2 এ, এর উপর নিট বল, অর্থাৎ T1 থেকে T2 মাইনাস করলে শুধুমাত্র M2 এ, F থেকে T1 বিয়োগ করলে শুধুমাত্র M1 এ, ঠিক আছে? তো এই টপিকটা গেল। তো আমরা নেক্সট টপিক শিখবো আর কি। এই টপিকটা অনেকেই অনেক কঠিন ভাবে চিন্তা করে, একটু তোমরা এটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে? খুব একটা ইজি টপিক এটা। এটা অতটা তোমাদের কি বলে সমীকরণের ভাঙা লাগবে না, তোমরা এইভাবে চিন্তা করলে ইজিলি তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এবার আমরা একটা বিচ্ছিন্ন টপিক পড়বো, ভরবেগের সংরক্ষণশীলতা, যেটা ছিল ভরবেগের সংরক্ষণশীলের একটা বিচ্ছিন্ন টপিক, যেটা হচ্ছে বন্দুক নিয়ে আর কি। হ্যাঁ, এখান থেকে আলাদা করে কোশ্চেন আসে, ঠিক আছে? তো এটা আর কি কিছু দেখা দেওয়ার নেই, তোমরা তো জানোই বন্দুকে বাহ্যিক কোনো বল প্রয়োগ হয় না, ঠিক না? তো সেক্ষেত্রে যেটা আমরা জানি dp/dt 0, ঠিক না? কারণ এটাই তো বল, এটাই তো F, ঠিক না? তার মানে কি পি কনস্ট্যান্ট বলা যায়, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলেই তো জিরো হয়, ঠিক না? তো ভরবেগেরও কোনো পরিবর্তন হচ্ছে, তার মানে কি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, কারণ কি পি কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে বোঝাচ্ছে পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল, না সামেশন মিনিং। তো এখন দেখো, যদি আমরা বন্ধুর ক্ষেত্রে ধরি M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। দেখো ইনিশিয়ালি কিন্তু দুইটাই স্থির থাকে, ঠিক না? তাহলে পুরোটাই জিরো হয়ে যাবে, পুরোটাই কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে শুধু এটা থাকবে। আমরা ধরলাম কি, তো আমরা কি করলাম, বন্দুকেরটাকে বড় হাতের ধরলাম, বন্দুকের যে ওজনটাকে বড় হাতের ভি ধরলাম, আর বড় হাতের এন ধরলাম, ঠিক আছে? আর বুলেটের ক্ষেত্রে ছোট হাতের ধরলাম, অর্থাৎ প্লাস এম ইজ ইকুয়াল টু জিরো। দেখো তাহলে কি হয়, এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি। অর্থাৎ বন্দুকের যে আহ বন্দুকের যে ভরবেগে চলবে আর কি, গুলিও সেম ভরবেগে চলবে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলবে এখানে। আর মাইনাসটা কি রেফার করতেছে, মাইনাসটা রেফার করতেছে হলো বন্দুক বন্দুকের গুলি, অর্থাৎ এম ভি যেদিকে হবে, এই এম ভি অর্থাৎ বন্দুক তার উল্টা দিকে যাবে, ঠিক আছে? এটা খুব ইজি। তো এর মাধ্যমে আমাদের যে রৈখিক পার্টটা মোটামুটি শেষ। দেন আমরা কৌণিক পার্ট শুরু করব।